এতক্ষণ সবাই চুপচাপ সব কিছু শুনছিল। মীরার মামু মীরার এসব বিষয়ে তিনি জানেন, কিন্তু মীরার বাড়ির লোকজন ভাবতেই পারেনি মীরা রেগে গেলে এত ভয়ানক। মামু মিহানের কাছে গিয়ে বলে, তুমি কে? আর তখন থেকে মীরার সাথে কি আজে বাজে কথা বলে যাচ্ছ? এখানে আজে বাজে কথার কি আছে? আমি মীরাকে ভালোবাসি। কাল আমি প্রথম মীরাকে দেখে ভালোবেসে ফেলি। আমি এখন বিয়ে করতে চাই। তোমার নাম কি? তোমার বাবার নাম কি? আমি ডক্টর মিহান চৌধুরী, বাবা আকাশ চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ কোম্পানির অনার। তুমি যে তোমার ভালোবাসার মিথ্যা নাটক করে মীরাকে ফাঁসাচ্ছ না, তার কি প্রমাণ আছে? মামুন এমন কথায় মিহান খুব রেগে যায়। তারপরও মাথা ঠান্ডা করে বলে, বলুন, কি প্রমাণ দিতে হবে আমায়? তুমি পারবে তোমার ভালোবাসা দিয়ে ওর কষ্ট দূর করতে? পারবে তোমার ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখতে? মাহিম ভাবতেই পারেনি মীরার মামু ওকে এমন করে প্রমাণ দিতে বলবে। পারবো আমি। ওর জন্য আমি সব করতে পারবো, কিন্তু ওর কিসের কষ্ট সেটাই তো আমি জানি না। তুমি আমাদের সাথে পাশের রুমে চলো, সব কিছু বুঝিয়ে বলছি। মিহান মীরার মামু আর বাবার সাথে পাশের রুমে গেলে ওরা মিহানকে মীরার জীবনের সব কিছু ভিতান্তরে তরে বলে। মীরার বাবা মায়ের ডিভোর্সের কথা, একটু একটু বদলে যাওয়ার কথা, সব কিছু মিহানকে বলে। মিহার মামু আর বাবাকে কথা দেয় মিহান ওর ভালোবাসা দিয়ে মীরাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে। প্রায় 2-3 ঘন্টা কথা বলে তারা। মিহান বলে 2-1 দিনের মধ্যে ওর বাবা মা এসে বিয়ের ব্যাপারে কথা বলে যাবে। মিহান হল রুমে এসে দেখে মীরা 2 ভাইয়ের বউ আর নিজুম বসে কী নিয়ে কথা বলছে। মীরার বাবা কিছুক্ষণ আগে দেওয়ালে কিছু ছবি দেখিয়ে সবার নাম বলছিল। মিহান নিজুমকে ডাক দিয়ে বলে, নিঝুম, শোনো একটু। জি বলুন। এখন তোমার আপু কোথায়? আপনি সত্যি আপুকে ভালোবাসেন? অবাক হয়ে বলে, কেন? আমাকে জিজু হিসেবে পছন্দ না? কেন পছন্দ হবে না? আপনার মতো একজন হ্যান্ডসাম জিজু ভাবতেই আমার আনন্দ লাগছে। এখন বলো, তোমার আপু কোথায়? আপুকে দেখলাম নীরাকে নিয়ে বাড়ির বাইরে গেছে, মেবি বাড়ির বাগানে আছে। থ্যাংক ইউ সুইট শালিকা আমার। সেই সন্ধে মিহান হাঁটতে হাঁটতে বাগানে চলে যায়। গিয়ে দেখে মীরা দোলনার ওপর শুয়ে আছে। নীরা মীরার বুকের ওপর শুয়ে আছে। মীরা নীরাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে আছে। মৃদু বাতাসে দোলনা হালকা দুলছে। মিহানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মিহান আস্তে আস্তে মীরার পাশে গিয়ে দাঁড়ায়। বাতাসে মীরার অবাধ্য চুলগুলো এলোমেলো হয়ে মুখের ওপর আছড়ে পড়ছে। মীরা একটা আঙুল দিয়ে চুলগুলো সরিয়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিহান ফোন বের করে মীরার ঘুমন্ত মুখের ছবি তুলে বিড়বিড় করে বলে, ভালোবাসি বলে বেরিয়ে যায়। সন্ধ্যার পর থেকে একটা আননোন নাম্বার দিয়ে মীরাকে ফোন করে যাচ্ছে। মীরা বাধ্য হয়ে ফোন সাইলেন্স করে রেখেছে। অফিসের কাজ করতে করতে কখন যে রাত 8টা বেজে গেছে তা টেরই পায়নি। কাজ শেষ করে কী মনে করে মীরা ফোন হাতে নিয়ে বেশ অবাক হয়। সন্ধ্যার পর থেকে সেই নাম্বারটা থেকে 72টা মিস কল। কে হতে পারে চিন্তা করতে করতে আবারও ফোন বেজে ওঠে। এবার মীরার ফোন রিসিভ করে কানের কাছে নিয়ে কিছু বলবে, তার আগে ঝাঁঝালো কণ্ঠে কেউ বলে ওঠে, সেই সন্ধে থেকে ফোন করে যাচ্ছি, একবার তো ফোনটা তুলে দেখো কে ফোন করেছে। এদিকে আমি তোমার চিন্তায় চিন্তায় কোনো কাজে মন বসাতে পারছি না, সেদিকে কোনো খেয়াল নেই। অবাক হয়ে বলে, কে আপনি? আর আমাকে এই কথাগুলো বলছেন কেন? প্রথম প্রশ্ন হলো, আমি কে? আমি মিহান চৌধুরী। দ্বিতীয় প্রশ্ন হলো, আমি কেন তোমাকে এসব কথা বলছি? তোমাকে বলবো না তো কাকে বলবো? মীরা দাঁতে দাঁত চেপে ধরে বলে, আমার ফোন নাম্বার আপনি কোথা থেকে পেয়েছেন? তোমার জন্য সবকিছু করতে পারি, সেখানে তোমার নাম্বারটা তো সামান্য ব্যাপার। আমাকে আর ফোন দিয়ে বিরক্ত করবেন না। তোমাকে ফোন করবো না তো কি, পাশের বাসার জরিনাকে ফোন করব? আপনি এসব কথা আমাকে বলছেন কেন? শোনো, আজ হসপিটালে অনেক কাজের চাপ, না হলে আমি যে কি করতাম তা নিজেও জানি না। কি করতেন আপনি? আজকেই তোমাকে বিয়ে করে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতাম। মীরা রেগে গিয়ে বলে,
আমি আপনাকে ভালোবাসি না। আর কতবার বলতে হবে এই কথাটা? তোকে আমাকে ভালোবাসতে হবে না, শুধু আমি ভালোবাসলেই হবে। আমি সহজে রাগি না, একবার রেগে গেলে কিন্তু আমি কি করব আমি নিজেও জানি না। কাল যখন তোকে প্রথম দেখেই প্রেমে পড়ে যাই, তখন থেকেই তুই আচ্ছা, তখন থেকেই তুই শুধুই আমার। তোর উপর তোর কোনো অধিকার নেই, শুধু আমার অধিকার আছে। না চাইলেও তুই আমার। আপনি কিন্তু আপনার সীমানা ছাড়িয়ে যাচ্ছেন। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে পারছি না। আমাকে এই বলার সাহস পান কোথা থেকে আপনি? আমাকে তুই বলার সাহস পান কোথা থেকে আপনি? আমার সাহস তুমি, তোমার ভালোবাসা। শোনো জান, এখন রাখি, একটু কাজ পড়ে গেছে, রাতে কথা হবে। বাই, অ্যান্ড আই লাভ ইউ। মীরা ফোনটা বিছানার ওপর ছুঁড়ে ফেলে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। একা একা বিড়বিড় করে বলছে। না, এই লোকটাকে কিছু একটা করতে হবে। পরের দিন সকালে 6টা বাজে অবস্থা। জানালার পর্দা ফাঁক দিয়ে একগুচ্ছ নতুন ভোরের আলো এসে মীরার চোখে পড়ে। মীরা পিটপিট করে চোখ খুলে পাশে কেউ আধশোয়া অবস্থায় দিকে লাফ দিয়ে ওঠে। সে আর কেউ নাই, মিহান। মীরাকে রাতে অনেকবার ফোন করেছে, কিন্তু মীরা ফোন রিসিভ করেনি। মিহান ভোর রাতে হসপিটালে কাজ শেষ করে এখানে চলে এসেছে। মীরার ঘুমন্ত মুখটা দেখতে দেখতে কখন যে চোখটা লেগে গেছে তা টেরই পায়নি। মীরার লাফ দেওয়ার কারণে মিহানের ঘুম ভেঙে যায়। আপনি এখানে কি করছেন? মিহান চোখ মুখ লাল করে বলে। তোমার ফোন কোথায়? কেন? যা জিজ্ঞেস করেছি তাই বলো। মীরা ফোন খুঁজতে খুঁজতে ফোনটা বালিশের নিচে পায়। মীরা ফোনের লক খোলার আগেই মিহান ছো দিয়ে হাত থেকে ফোনটা নিয়ে নেয়। মীরা কিছু বুঝে ওঠার আগেই মিহান ফোনটা ফ্লোরে আছাড় মারে। মীরা একবার ফোনটার দিকে তাকায় আর একবার মিহানের দিকে তাকিয়ে রেগে বলে। আপনি এত বড় সাহস? কে দিয়েছে আমার ফোন ভাঙার? আপনি আমার রুমে আমার বেডে কি করছেন? মিহান শান্ত গলায় বলে। তুমি আমার ফোন যতবার রিসিভ করবে না, আমি ততবার তোমার ফোন ভাঙবো। মীরা আর কিছু না বলে নিচে হল রুমে গিয়ে চিৎকার করে ড্যানিকে ডাকে, কিন্তু কোনো খোঁজ নেই। এদিকে মীরার চিৎকারে বাড়ির সবাই হল রুমে উপস্থিত হয়ে যায়। এর মধ্যে মিহান ডোন্ট কেয়ার ভাবে আস্তে আস্তে সিঁড়িতে নিচে নেমে আসে। কি হয়েছে পরি? সকাল সকাল এত রেগে আছিস কেন? মীরা মিহানকে দেখিয়ে বলে। এই লোকটাকে এই বাড়িতে ঢুকতে দিয়েছে কে? তোমার মামু বলেছে মিয়ানের বাড়ি এলে যেন কোনো অসুবিধা না হয়। মামু কোথায়? তুই ভুলে গেলি? তোর বাবা আর মামু শহরের বাইরে গেছে, কি যেন কাজে। মিহান এতক্ষণ সব কিছু দেখে বাঁকা হাসছিল। নিজের চুল ঠিক করতে করতে মীরার সামনে এসে বলে। এই 2 দিন আমি হসপিটালের কাজে ব্যস্ত থাকবো। আমি যখন ফোন করব তুমি তখন ফোন রিসিভ করবে, না হলে ওই ফোনের মতো তোমাকেও তুলে আছাড় মারবো। মীরা চোখ লাল করে মিহানের দিকে তাকালে মিহান মুচকি হেসে চলে যায়। মিহান চলে যাওয়ার সাথে সাথে ড্যানি হল রুমে এসে মীরা চিৎকার করে বলে। কোথায় ছিলে এতক্ষণ? আমি তো বাগানে এক্সারসাইজ করছিলাম। আসার সময় মিয়ান স্যার এটা আপনাকে দিতে বলেছে। ড্যানি একটা ফোন মীরার দিকে এগিয়ে দেয়। মীরা ফোনটা হাতে নিয়ে দেখে ওর ফোনের মতো সেম একটা ফোন। মীরা ফোনটা দেওয়ালে ছুঁড়ে মেরে রেগে হনহনিয়ে নিজের রুমে চলে যায়। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, কিন্তু মীরা ওর রুম থেকে বের হয় না। মীরা আজও অফিসে যায়নি, শুধু ভেবে যাচ্ছে কি করে মিহান নামক উটকো ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। মীরা ড্যানিকে মিহানের বিষয়ে খোঁজ নিতে বলেছে। নীরা সেই সকাল থেকে মীরার কাছে আসতে যাচ্ছে, কিন্তু তাকে কেউ আসতে দিচ্ছে না, কারণ নীরা গিয়ে কি বলতে কি বলে দিবে তার ঠিক নেই। মিহান মীরার ফোন বন্ধ পেলে মীরার বাড়িতে ফোন করে, সব কিছু জানে। এই মাত্র ড্যানি মিহানের ব্যাপারে সব খবর নিয়ে আসে। ম্যাম। সব কিছু জানতে পেরেছো? হ্যাঁ ম্যাম। তাহলে দাঁড়িয়ে আছো কেন? বলো সব কিছু। মিয়ান স্যারের বাবার নাম আকাশ চৌধুরী, মায়ের নাম মায়া চৌধুরী। মিয়ান স্যারের ছোট একটা বোন আছে,
আরিশা চৌধুরী, ভালোবেসে সবাই অনু বলে ডাকে। চৌধুরী গ্রুপ কোম্পানির ওনার তার বাবা। স্যারকে কলেজ লাইফে অনেক মেয়ে প্রপোজ করেছে, কিন্তু স্যার কখনো এসব বিষয়ে মধ্যে যায়নি। কেউ স্যারের ব্যাপারে বা তার পরিবারের ব্যাপারে খারাপ কিছু বলেনি। মীরা বেশ চিন্তিত হয়ে বলে, সবই তো বুঝলাম, কিন্তু ওই পাগল ডাক্তার আমার পেছনে পড়েছে কেন? এদিকে ডাইনিং টেবিলে বসে মীরার ফুপ্পি মীরার দাদিকে বলে, মা, মীরা কি রাজি হবে বিয়ের জন্য? ফাহিম তো বলেছে ওকে রাজি করাবে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। মীরা এত বছর পর দেশে ফিরছে, তাই ওর সাথে দেখা করার জন্য নিধির বাবা আমাদের সবাইকে ইনভাইট করেছে। আর তাছাড়া কাল বাদে পরশু ওর ভাই আর ভাবির বিবাহবার্ষিকী। এখন রাজশাহী যাওয়ার জন্য ওকে কি করে রাজি করব? ফাহিম ভাইয়া এখানে থাকলে না হয় একটা কথা ছিল, কিন্তু সে তো কাজ শেষ করে একেবারে রাজশাহী যাবে। এর মধ্যে রুমা এসে বলে, আম্মা আব্বা তো বাড়ি থেকে বের হয়ে গেছে। সে কি, কখন? ও তো কিছু খাওয়াওনি। ছাদ থেকে শুকনো জামা কাপড় নিয়ে নামার সময় গাড়ির শব্দ পেয়ে নিজের দিকে তাকিয়ে দেখি আপা গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে। আরে বোঝো না কেন? সকালবেলা মিহান ভাইয়া আপুর রুমে ঢুকছিল বলে পরপর দুটো ফোন শহীদ হয়েছে, তাই বোধহয় ফোন কিনতে গেছে। তোমরা এত চিন্তা করো না, ডেনি তো আছে আপুর সাথে। মীরা ফোন কিনে সোজা অফিসে চলে যায়। হঠাৎ ফোন বেজে উঠলে মীরা না তাকিয়ে ফোন রিসিভ করে। হ্যালো হ্যালো, কে বলছেন? কথা বলবেন না, ফোন রেখে দিব। রাগ কমলো তাহলে? কে আপনি? তোমার হবু বর। মীরা এবার ফোন নাম্বারটার দিকে তাকিয়ে বলে, মিহান? বাহ, হবু বর বলতেই চিনে গেলে। আবার আপনি আমাকে ফোন করেছেন? তোমাকে ফোন করবো না তো কাকে ফোন করব? শোনো, সবে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়েছি, এখন খুব খিদে পেয়েছে, কিছু খেয়ে হসপিটালে যেতে হবে, সন্ধ্যায় কথা বলবো, কেমন? এখন রাখি জান, লাভ ইউ আত্মা পাখি। মিহান ফোন রেখে দিলে অবাক হয়ে একা একা বলে, আশ্চর্য, আমি কি তাকে কিছু জিজ্ঞাসা করছি নাকি? নিজেই সব কিছু বলে দিল। লোকটা কি পাগল নাকি? ওই দিক মিহান ওর ফোন থেকে মীরার ছবি বের করে বাঁকা হেসে মনে মনে বলে, আর খুব বেশি দিন না, তারপর তুমি শুধু আমার, তুমি না চাইলেও তুমি আমার হবে, সব ব্যবস্থা করা গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। মীরা ওর কেবিনে ড্যানিকে ডেকে বলে, ওই পাগল ডাক্তারটার বাড়ির ঠিকানা জানো? হ্যাঁ ম্যাম, কেন? উনি যে পাগল তাই ওনার বাড়ির লোকজনকে জানাতে হবে। তেমন কিছু না, শুধু তার পাগলামি ছাড়ানোর ব্যবস্থা করব। ড্যানি মীরার কথা কিছু না বুঝে বিড়বিড় করে বলে, ম্যাম, আবার তার রহস্য কথা শুরু করে দিয়েছে। দূর, তার এসব কথা কখনোই আমার মাথায় ঢোকে না। মীরা কাজ করতে করতে বলে, বিড়বিড় না করে লাঞ্চের ব্যবস্থা করো, আর তুমিও লাঞ্চ করে নাও। ড্যানি আর কিছু না বলে মাথা নেড়ে বেরিয়ে যায়। বিকালের দিকে মীরা ওর মামুকে ফোন করে। হ্যালো মামু, কেমন আছো? ভালো মামুনি, তুই ঠিকমতো খাওয়া দাওয়া করছিস তো? আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি যে কাজে গেছো মন দিয়ে সে কাজ করো। তোকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো? ছাড়ো সেসব কথা, কবে ফিরছো তুমি? কাজ শেষ হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসবো, চিন্তা করিস না। ঠিক আছে, রাখি এখন, তুমি সাবধানে থেকো। আচ্ছা মামুনি, তুই সাবধানে থাকিস। মীরা ফোন রেখে ড্যানিকে নিয়ে বেরিয়ে যায়। অফিস থেকে বের হতে হতে ড্যানি মীরাকে প্রশ্ন করে, ম্যাম, আমার কি এখন বাড়ি যাব? না, তাহলে? চৌধুরী বাড়ি। ড্যানি ছোট ছোট চোখ করে জিজ্ঞাসা করে, কোন চৌধুরী বাড়ি? পাগল ডাক্তার মিহান চৌধুরীর বাড়ি। ড্যানি আর কিছু না বলে মীরার সাথে যায়। সূর্য অস্ত যায় যায় অবস্থায় মীরা চৌধুরী বাড়ি গিয়ে পৌঁছায়। ডোরবেল বাজালে মিহানদের বাড়ির কাজের লোক রিমি দরজা খুলে দিয়ে মীরাকে ভালোভাবে একবার দেখে দেয়, এক চিৎকার দিয়ে ডাক দেয়,
কাকিমা দেখে যাও, মিহান ভাইয়ার বউ এসে গেছে। মীরা ভ্রু কুঁচকে তাকালে রিমি সেদিকে না তাকিয়ে মায়া চৌধুরীকে ডেকে যাচ্ছে। মায়া চৌধুরী সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলে, এত চিৎকার করছিস কেন? কাকিমা, ভাইয়া কালকে যে মেয়েটার ছবি দেখেছিল না, সেই মেয়েটা এসেছে। মায়া মৃদু চিৎকার করে ওঠে বলে। কি? মায়া আর কিছু না বলে দ্রুত পায়ে দরজার দিকে যায়। মীরার দিকে কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। মীরা সে দৃষ্টি উপেক্ষা করে বলে, আপনি ডক্টর বিহান চৌধুরীর মা? হ্যাঁ। মীরা ভেতরে ঢুকতে ঢুকতে বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে। মায়া মীরাকে বাড়ির ভিতরে ঢুকতে বাধা দিয়ে বলে। এই থামো থামো। মীরা কপাল কুঁচকে মায়ার দিকে তাকিয়ে দেখে মায়া দ্রুত রিমিকে নিয়ে বাড়ির ভিতরে চলে যাচ্ছে। মীরা বিরক্তিকর মুখ নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। কোনো কথা নেই, বার্তা নেই, দাঁড় করিয়ে দিয়ে কোথায় চলে গেছে। 10 মিনিটের মাথায় মায়া হাতে বরণডালা নিয়ে মীরার দিকে এগিয়ে আসে। মীরাকে কিছু বলতে না দিয়ে বরণ শুরু করে দেয়। বরণ শেষ করে মীরার হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে যেতে যেতে বলে, আমার একমাত্র ছেলের বউ, তাকে তো এমনি এমনি বাড়িতে ঢোকা। মায়া রিমিকে উপরে পাঠিয়ে দেয় অনুকে ডেকে আনতে। মায়া মীরাকে সোফায় বসিয়ে মিষ্টি আনতে কিচেনে চলে যায়। মীরা হাঁ হয়ে গেছে মায়ার কর্মকাণ্ডে দেখে। কোথা থেকে ঝড়ের গতিতে অনু দৌড়ে এসে ভাবি বলে এক চিৎকার দিয়ে মীরাকে জড়িয়ে ধরে। মীরা অনুকে নিজের থেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, আমি তো অনু কিছু বলবে তার আগে মায়া মিষ্টি রাখতে রাখতে বলে। হতে কতক্ষণ? মীরা দাঁড়িয়ে গিয়ে বলে, আপনার ছেলে আমার ট্রিটমেন্ট করেছে, তার খারাপ হোক আমি কখনো চাইবো না। আপনি আপনার ছেলের ভালো চাইলে আমার পেছনে ঘুরতে বারণ করবেন। মায়া মীরার কথা কানে না দিয়ে নিজের হাতে চিকন ডায়মন্ডের চুড়ি পরিয়ে দিয়ে বলে, বাহ, তোমার হাতে চুড়িগুলো তো খুব সুন্দর লাগছে। আমার ছেলের বউ বলে কথা। তুমি বসে অনুর সাথে গল্প করো, আমি তোমার জন্য কিছু রান্না করে আনি। মীরা জোর করে মীরাকে নিয়ে সোফায় বসিয়ে তার রাজ্যের গল্প শুরু করে দেয়। মীরা বিড়বিড় করে বলতে থাকে, এ আমি কোথায় এলাম? পাগল ডাক্তারের নামে বিচার দিতে এসে দেখি বাড়ির শুদ্ধ সবাই পাগল।